আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তরুণদের মেধাশক্তি দেশের উন্নয়নে কাজে লাগানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। সব উপজেলায় হবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ছাগলকান্দে আলোচিত মতিউর রহমানের স্ত্রী পুত্র সহ বিদেশ গমনে নিষেধাজ্ঞা, আদালতের আদেশ বাস্তবায়ন করবে পুলিশ, জানালেন আইজিপি। তদন্ত ছাড়া কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না, বললেন পররাষ্ট্রমন্ত্রী। সরকার টিকে থাকতে প্রশাসনের লোকদের অনৈতিক সুবিধা দিচ্ছে, মন্তব্য রিজভীর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও শিখা নির্মাণে পুষ্পস্তবক অর্পণ করলেন নতুন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবং রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক ছড়ানোর চেয়ে সতর্কতা জরুরি, সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ। বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুত করতে শিক্ষার মান উন্নয়ন, বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষার প্রসার এবং গবেষণার উপর সরকার জোর দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং উপবৃত্তি ও টিউশন ফি প্রদান অনুষ্ঠানে তিনি কথা জানান। তরুণদের মেধাশক্তি দেশের উন্নয়নে কাজে লাগানোর পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থের অভাবে শিক্ষার সুযোগ বঞ্চিত দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করেন। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষার প্রসার ও শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীর সংখ্যা সাম্য রক্ষার লক্ষ্যে এই ট্রাস্ট থেকেই উপবৃত্তি, টিউশন ফি এবং অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন, সেরা মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড 2023 প্রদান উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আয়োজন, এখানে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আমরা এরই মধ্যে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দেই। কম্পিউটার অর্থাৎ প্রযুক্তি শিক্ষা এবং গবেষণা, এটার যাতে প্রসার ঘটে সেদিকে লক্ষ্য করে আলাদাভাবে আমরা সেই বাজেট দিয়ে আমরা কাজ শুরু করি। বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে, স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের এই আজকের ছেলেমেয়েরা, এটাই আমি বিশ্বাস করি। অনেকের কাছে অসম্ভব মনে হলেও বিনামূল্যে বই বিতরণ আওয়ামী লীগ সরকার সম্ভব করে দেখিয়েছে বলে জানান তিনি। অনেকে সবসময় ভেবেছে এটা কি করে সম্ভব, কিন্তু আমরা সেই অসম্ভবকে সম্ভব করেছি। সেই 2010 থেকে 2024 এ পর্যন্ত 464,74,29,883 কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে আমরা বিতরণ করেছি। বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানের নেতিবাচক বিষয়গুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে সুপরিকল্পিতভাবে নীতিমালার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার এগিয়ে নিচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা। শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, বোমাবাজি, সেশন জট ছিল 6 থেকে 7 বছর পর্যন্ত, যার আমরা অনেকগুলি পদক্ষেপ নেই। ছেলেমেয়েরা শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তাদের শুধু দেশে বিদেশে সব জায়গায় কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা বহুমুখী শিক্ষার ব্যবস্থা এবং উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। এবং সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বা হৃদস্পন্দন তৈরির যন্ত্র বসানোর পর নিবিড় পর্যবেক্ষণে রাখা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সোমবার বিকেল 4:30টার দিকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। রোববার তার হার্টে পেসমেকার বসানোর পর সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। গত শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।
তারপর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। শনিবার থেকে মেডিকেল বোর্ড কয়েক দফা বৈঠকে বসে সাবেক প্রধানমন্ত্রীর হার্টে পেসমেকার বসানোর সিদ্ধান্ত দেয়। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও তার পুত্র আহমেদ তৌফিকুর রহমান অর্ণবকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামাদ জগলুল হোসেন তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে আদেশ দেন। এদিকে মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। মতিউরের বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠিও পাঠিয়েছে দুদক। এ সময় দুদক সচিব সাবেক আইজিপি বেনজির আহমেদের পরিবারের হাজির না হওয়ার বিষয় নিয়েও কথা বলেন। একটি লিখিত বক্তব্য দিয়েছেন যেখানে তাদের অবস্থান তার বর্ণনা করা হয়েছে এবং এই আবেদনটা জনাব বেনজির আহমেদের আবেদনের সাথে একসাথেই আমাদের কার্যালয়ে গত বৃহস্পতিবার জমা দেওয়া হয়েছে। আমাদের অনুসন্ধানকারী টিম এই আবেদনের বিষয় কিংবা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আশা করছি তারা তাদের প্রতিবেদন দাখিল করতে পারবেন। দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা রেঞ্জের 110তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেগুনবাগিচার র্যালির পর এক প্রশ্নের উত্তরে এই কথা বলেন পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, পুলিশ চাইলে যে কাউকে যে কোনো সময় স্টপ করতে পারে না, আইনানুগ প্রক্রিয়ায় যেতে হয়। এ সময় ঢাকা রেঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম বুলেট নিক্ষেপকারী ঢাকা রেঞ্জ পুলিশ দেশ সেবায় আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমাদেরকে আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয় এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। বিশ্ব নেতারা শেখ হাসিনাকে স্বীকৃতি দিচ্ছে বলে বিএনপি ফিউজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রেস ক্লাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কয়েকটি গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারের প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দুর্নীতিবাজ বলছে, কিন্তু কোনো তদন্ত ছাড়া কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না। কোনো প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে এমন সংবাদ না প্রকাশের অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। অবশ্যই দেশে দুর্নীতি হলে সেটির সংবাদ আসবে। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয় তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ, এবং কোনো ইনভেস্টিগেশনের আগেই কাউকে গণমাধ্যমের সামনে তাকে দুর্নীতিবাজ বলা সেটিও সমীচীন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার প্রশাসনের লোকদের অনৈতিক সুবিধা দিচ্ছে। সকালে নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহিলা দলের আয়োজনে মিলাদ মাহফিলে তিনি কথা বলেন। এ সময় চিকিৎসা না দেওয়ার মাধ্যমে খালেদা জিয়ার উপর অমানবিক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। এই যে অনৈতিক প্রবণতার সৃষ্টি করেছেন তার প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী। আজকে বেঞ্জির কিছুই হবে না, বেঞ্জির এই যা কিছু দেখছেন কিছুই হবে না। সে দুদককে বলেছে যে তার মামলা প্রত্যাহার করতে, আমরা যেটা পেপারে পড়লাম, দেখবেন যে কিছু হবে না, কারণ এরাই তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী টিকিয়ে রেখেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সাভারে জাতীয় স্মৃতিসৌধ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তার সাথে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নুসরাত শারমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত।
সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে সেনাকুঞ্জে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর বেলা ১২টায় গাড়িবহর নিয়ে সাভার স্মৃতিসৌধে আসেন নতুন সেনাপ্রধান। সেখানে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন নবনিযুক্ত সেনাপ্রধান। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে রাসাস ভাইপার সাপের উপস্থিতি এবং ছড়িয়ে পড়ার খবর উদ্বেগজনকভাবে বাড়ছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। তবে সঠিক সময়ে চিকিৎসা পেলে এ সাপের কামড়ে মৃত্যু হয় না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক ছড়ানোর চেয়ে সচেতনতা ও সতর্কতা বাড়াতে দিক নির্দেশনা প্রদান করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। দেশের বিভিন্ন অঞ্চলে রাসেল ভাইপার প্রজাতির সাপের উপদ্রব ও মানুষের উদ্বেগ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য ও দিক নির্দেশনা প্রদান করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়, রাসেল ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম। এই সাপ সাধারণত নিচু ভূমির ঘাস বন, ঝোপ জঙ্গল, উন্মুক্ত বন, কৃষি এলাকায় বসবাস করে এবং মানুষের বসতি এড়িয়ে চলে। সাপটি মেটে রঙের হওয়ায় মাটির সাথে সহজে মিশে যেতে পারে। মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে গেলে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে। রাসেল ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। সাপের কামড় এড়াতে করণীয় সম্পর্কে জানানো হয়েছে। যেসব এলাকায় রাসেল ভাইপার দেখা গেছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করা, লম্বা ঘাস, ঝোপঝাড়, কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকতে হবে, গর্তের মধ্যে হাত পা ঢোকানো যাবে না। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট এবং লম্বা প্যান্ট পরতে হবে। রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখতে হবে। পতিত গাছ, জ্বালানি লাকড়ি, খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করা যাবে না এবং প্রয়োজনে জাতীয় হেল্পলাইন 333 নম্বরে কল করে নিকটস্থ বন বিভাগের অফিসকে জানাতে হবে। রাসেল ভাইপারের বিষ, প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়। রাসেল ভাইপারের প্রাদুর্ভাব কমাতে করণীয় সম্পর্কে বলা হয়েছে। বেজি, গুইসাপ, বাগডাস, গন্ধগোকুল, বনবিড়াল, মেছোবিড়াল, তিলানাগ, ঈগল, সারস, মদনটাক এবং কিছু প্রজাতির সাপ রাসেল ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। এ সকল বন্যপ্রাণীকে মানুষের নির্বিচার হত্যার কারণে প্রকৃতিতে রাসেল ভাইপার বেড়ে যাচ্ছে। তাই বন্যপ্রাণী দেখলেই অকারণে তা হত্যা এবং এদের আবাসস্থল ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে। রাসেলস ভাইপার বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন 2012 অনুযায়ী সংরক্ষিত প্রাণী। রাসেলস ভাইপার ইঁদুর খেয়ে যেমন ফসল রক্ষা করে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে। এই সাপের বিষ থেকে অনেক জীবন রক্ষাকারী ওষুধও তৈরি হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মিনিকেট বলে দেশে কোনো ধান নেই ও বাজারে চাল নেই। কেউ মিনিকেট নামে চালের বস্তার গায়ে নাম লিখবে, তার বিরুদ্ধে নতুন আইনে কমপক্ষে 5 লাখ টাকা জরিমানা ও যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। দুপুরে নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী। ধান উৎপাদনে বাংলাদেশ 3য় স্থান উল্লেখ করে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে চাষাবাদ বাড়ানোর তাগিদ দেন মন্ত্রী। মিনিকেট বলে কোনো ধান নাই, মিনিকেট বলে বাজারে কোনো চাউল নাই। আমরা সে বস্তার গায়ে পরিষ্কার জাতের নাম মিলানো এখন লিখে দিচ্ছে 2829 কাটারি, সম্পা কাটারি ইত্যাদি। মিনিকেট বলে যে চাউলের বস্তা লিখবে তার বিরুদ্ধে নতুন আইনে কমের পক্ষে 5 লক্ষ টাকা জরিমানা আর যাবজ্জীবন কারাদণ্ড, এই ব্যবস্থা নতুন আইনে দেওয়া হয়েছে। 6 মাসের বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সকাল 10:30টার দিকে প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী রেজাউল করিম। তিনি জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের 6 মাসের বিল বাবদ প্রায় 1,28 লাখ টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে কলেজের মিটারে বকেয়া রয়েছে প্রায় 60 লাখ টাকা।
তাই কলেজের সংযুক্তি বিচ্ছিন্ন করা হয়েছে। যেহেতু হাসপাতালে হাজার হাজার রোগী ভর্তি রয়েছে, তাই হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। তবে বকেয়ার বিষয়টি প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করা হয়েছে। এবারে প্রবাসের সংবাদ। মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী সহ 1700 অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রোববার সেলাঙ্গর রাজ্যের পোর্ট ক্লাংয়ের বন্দর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অভিবাসীদের কাগজপত্র পরীক্ষার জন্য আটক করা হয় তাদের। তবে তাদের সবাইকে এখনো গ্রেফতার দেখানো হয়নি। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল এবং মিয়ানমারের নাগরিক রয়েছে। তবে ঠিক কতজন বাংলাদেশি আটক হয়েছে তা জানায়নি ইমিগ্রেশন বিভাগ। সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামরুদ্দিন জানিয়েছেন, যেসব বিদেশি নাগরিকদের বৈধতার জন্য ডকুমেন্টেশন প্রক্রিয়া এখনো চলমান রয়েছে তাদেরকেও আটক করা হয়েছে। ফ্রান্সে বসবাসরত বরিশাল সমিতির নতুন কমিটি নির্বাচিত হয়েছে। প্রতিনিধি বাদল পাল জানান, একটি হোটেলে সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। মহিউদ্দিন খান ওয়াদেদুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির প্রধান মোহাম্মদ নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ কামাল শিকদার, আব্দুল জলিল শরীফ, সাইফুদ্দিন খান রিপন, শফিকুল ইসলাম শফিক, রিকন দেওয়ান মনা সহ অন্যান্য সদস্যরা। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী একাধিক হওয়ায় অন্যবারের মতো সিলেকশন করা সম্ভব হয়নি। গঠনতন্ত্র অনুসারে নির্বাচন করা বাধ্যতামূলক ছিল। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সবাইকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার করেন। সৌদি আরবের দাম্মামে গাউসিয়া কমিটি বাংলাদেশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দাম্মাম প্রতিনিধি রাহুল পারভেজ জানান, দাম্মাম সিকুতে ঈদ পুনর্মিলনী ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসিয়া সংগঠনের সভাপতি মহররম আলী। মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটির উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ আবু সাইদ ও মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটির সহসভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম মিনহাজ ও আবুল হোসেন সহ অনেকেই। পরে বাংলাদেশের মানুষের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এদিকে মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের নিয়ে দূতাবাসের ঈদ পুনর্মিলনী আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে ক্যামেরুন হাইল্যান্ডসের একটি মিলনায়তনে এই পুনর্মিলনী হয়। বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খুরশেদ আলম খাস্তগির। ক্যামেরুন হাইল্যান্ডস ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লি পেং ফো, মালয়েশিয়া ফার্মার মালিকদের প্রতিনিধি মিস পুয়ান সিটি। উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি প্রতিনিধি, প্রবাসী কর্মী প্রতিনিধি, অগ্রণী রেমিটেন্স হাউস এবং সিটি ব্যাংক রেমিটেন্স হাউসের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি সাংবাদিক এবং হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে প্রবাসী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে শ্রমজীবী প্রবাসীদের হাতে ঈদ উপহার তুলে দেন হাই কমিশনার শামীম আহসান। প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা, উদ্বেগের কথা, তাদের কিছু দাবি দেওয়ার ব্যাপারে আমরা শুনেছি এবং তাদেরকে বিভিন্ন তথ্য সরবরাহ করেছি এবং তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছি। দর্শক, সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তরুণদের মেধা শক্তি দেশের উন্নয়নে কাজে লাগানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। সব উপজেলায় হবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের স্ত্রী পুত্র সহ বিদেশ গমনে নিষেধাজ্ঞা, আদালতের আদেশ বাস্তবায়ন করবে পুলিশ, জানালেন আইজিপি। তদন্ত ছাড়া কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না, বললেন পররাষ্ট্রমন্ত্রী। সরকার টিকে থাকতে প্রশাসনের লোকদের অনৈতিক সুবিধা দিচ্ছে, মন্তব্য রিজভীর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করলেন নতুন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবং রাসাস ভাইপার নিয়ে আতঙ্ক ছড়ানোর চেয়ে সতর্কতা জরুরি,
সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন /মাই টিভি বিডি নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন /মাই টিভি বাংলা, /মাই টিভি বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।